আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকে আরেকটি নতুন ক্লাসে। এই ক্লাসে আমরা স্ট্যাটিস্টিক্সের খুবই ফান্ডামেন্টাল একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের টপিকটি হলো যে গ্রুপ প্রেজেন্টেশন অফ ডাটা, মানে আমরা একটা ডাটাকে কীভাবে গ্রুপ প্রেজেন্টেশন করতে পারি বা একটা নন গ্রুপ ডাটা কীভাবে আমরা গ্রুপ ডাটায় পরিণত করতে পারি, সেই আমরা মেথোডোলজি বা সেই টেকনিকগুলো দেখব। চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা যদি একটু দেখতে চাই যে গ্রুপিং ডাটা বা আমরা যদি গ্রুপ করি কোন ধরনের কোয়ালিটেটিভ ডাটাকে, সরি কোয়ান্টিটেটিভ ডাটাকে আমরা যদি গ্রুপ করতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারি। তো গ্রুপ করার অন্যতম একটা ভালো উপায় হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা কী করি, আমরা একটা টেবুলার ফরম্যাটে সাজাই ডাটাগুলোকে, যেখানে আমরা নির্দিষ্ট ক্লাস ইন্টারভালে ভাগ করে ওর মধ্যে কী পরিমাণ ডাটা পড়ছে এইগুলোকে আমরা ক্যালকুলেট করি। তাহলে যদি দেখি আমরা যে সাধারণ উদাহরণ যদি দেখি, আমাদের ক্লাস ইন্টারভাল থাকবে কি, দেখো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমাদের একটা কলামে আমাদের কি থাকবে ক্লাস ইন্টারভাল এবং আরেকটা কলামে কি থাকবে আমাদের ফ্রিকোয়েন্সি। এখন দেখবো আমরা ফ্রিকোয়েন্সি কি আর ক্লাস ইন্টারভাল কি। ফ্রিকোয়েন্সি হলো আমাদের ডাটাগুলো থাকবে আর একটা নির্দিষ্ট রেঞ্জ, এই রেঞ্জটাকে আমরা বলি ক্লাস ইন্টারভাল। একটা ক্লাস এর মধ্যে যতগুলো আমাদের ভ্যালু থাকবে ওইটাকে আমরা বলি কি ওই ক্লাসের কি আমাদের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে আমাদের 118 থেকে 127 মধ্যে আমাদের তিনটা ডাটা থাকে, এই কারণে আমরা কি বলছি এই গ্রুপের জন্য ফ্রিকোয়েন্সি হলো 3। একইভাবে আমাদের 128 থেকে 137 মধ্যে 6টা ডাটা ভ্যালু থাকে, এখানে 6কে আমরা বলছি এই গ্রুপের জন্য বা এই ক্লাসের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে আমরা পরে যদি দেখি যে আমরা একটা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আমরা কীভাবে ক্রিয়েট করব, কীভাবে তৈরি করব, আমরা ইতিমধ্যে বলে ফেলছি আমরা কীভাবে করব। আমরা কি করব, প্রথমে একটা টেবিল করবো, তার কি দুইটা কলাম থাকবে, একটা কলামে কি থাকবে আমাদের ক্লাস ইন্টারভাল এবং আরেকটা কলামে কি থাকবে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তারপরে বলছে আমরা লিস্ট করব, ডাটাগুলোকে অ্যারেঞ্জ করে নেব। কি করব, অ্যারেঞ্জ করে নেব ছোটো থেকে বড় সাজিয়ে। তারপর আমাদের একটা ইন্টারভালের মধ্যে যতগুলো ডাটা ভ্যালু থাকবে ওইটি কি আমাদের কি ফ্রিকোয়েন্সি হবে, এইগুলো এখানে বলা আছে। তারপর আমরা কি করব, টোটাল যতগুলো ফ্রিকোয়েন্সি আছে সবগুলোকে আমরা যোগ করব, যোগ করলে যে মানটা পাবো এটা কি আমাদের এনের মান বা টোটাল অবজারভেশনের মান। ঠিক আছে, ওকে। তাহলে দেখি আমরা একটা এক্সাম্পল যদি দেখি যে একটা আমাদের ফ্রিকোয়েন্সি মানে একটা নন গ্রুপ ডাটা থেকে আমরা কিভাবে গ্রুপ ডাটা বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে পারি। তাহলে যদি দেখি এই যে আমাদের একটা পুরো একটা ডাটা সেট দেওয়া আছে, যেটা আমাদেরকে একটা কি নন গ্রুপ ডাটা, এবং নন গ্রুপ ডাটাকে আমরা কি করব, আমরা গ্রুপ ডাটায় পরিণত করবো। তাহলে কি করি, দেখো এখানে আমরা ক্লাস ইন্টারভাল সাজিয়েছি কত থেকে কত। দেখো আমাদের এটা হলো কি প্রথম কলামটা কি থাকবে ক্লাস ইন্টারভাল এবং আর একটা কলাম কি থাকবে আমাদের ফ্রিকোয়েন্সি, সেকেন্ড কলামটা কি আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে যদি দেখি এই ডাটা ভ্যালুর মধ্যে 118 থেকে 127 মধ্যে আমাদের তিনটা ভ্যালু থাকে, এই কারণে এর ফ্রিকোয়েন্সি কত 3। এবং একইভাবে যদি আমরা দেখি যে 128 থেকে 137 মধ্যে আমাদের 6টা ডাটা ভ্যালু থাকে, এই কারণে এর ফ্রিকোয়েন্সি হলো 6। সেমভাবে আমরা যদি 138 থেকে 147 মধ্যে আমরা দেখি এর মধ্যে ডাটা ভ্যালু খুঁজি, তাহলে এখানে 14টা ডাটা ভ্যালু পাবো। মানে এই যে এখানে যতগুলো ভ্যালু আছে এর মধ্যে আমাদের 138 থেকে 47 মধ্যে 14টা ডাটা ভ্যালু থাকে, এই কারণে ফ্রিকোয়েন্সি হলো কত 14। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এইভাবে আমাদের একটা ডাটা সেট দেওয়া থাকলে এইখান থেকে আমরা এইভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করতে পারবো। ওকে, তাহলে যদি দেখি আমাদের কিছু এই মানে এই ক্লাস ইন্টারভাল বা আমাদের এই যে গ্রুপ ডাটা করার ক্ষেত্রে কিছু টার্মিনোলজির সাথে পরিচিত হওয়া লাগে। তার মধ্যে একটা হলো আমাদের ক্লাস লিমিট। ঠিক আছে, ক্লাস লিমিট কি, যদি এই যে আমরা প্রথমে দেখছিলাম 118 থেকে 127 যে একটা ক্লাস ইন্টারভালের যে আপার লিমিট এবং লোয়ার লিমিট এইটাকে আমরা বলি ক্লাস লিমিট। তাহলে সর্বোচ্চ যে ভ্যালু এই সর্বনিম্ন ভ্যালু যেটা 118, যদি 118 থেকে 127 যদি আমাদের একটা ক্লাস হয় ক্লাস ইন্টারভাল হয়, তাহলে 118 হলো আমাদের লোয়ার লিমিট এবং 127 কি আমাদের 127 হলো আমাদের আপার লিমিট। ঠিক আছে, এই ছিল আমাদের কি ক্লাস লিমিট। এবং বলি ক্লাস সাইজ, মানে একটা ক্লাস আমাদের একটা ক্লাসের সাইজ যতটুকু হবে, মানে এই আপার লিমিট আর লোয়ার লিমিট এর মধ্যে যে ব্যবধান এটাকে আমরা বলি কি ক্লাস সাইজ। তাহলে 118 থেকে 127 এর লেন্থটা কত, এর লেন্থ হলো 10, এই কারণে এর ক্লাস সাইজ কত হয়েছে, এর ক্লাস সাইজ হলো 10। তাহলে একটা ক্লাস ইন্টারভালে যতটুকু সাইজ থাকবে ওইটাকে আমরা কি বলি ক্লাস সাইজ। ওকে, তাহলে দেখি পরবর্তীটা আমাদের কি দেখবো যে ওভারল্যাপিং ক্লাস ইন্টারভাল। ওভারল্যাপিং ক্লাস ইন্টারভাল কি, যদি একটা ক্লাসের বা একটা ক্লাস ইন্টারভালের কোনো একটা গ্রুপের আপার লিমিট আর পরবর্তী গ্রুপের লোয়ার লিমিটের সমান হয়, তখন এটাকে আমরা কি বলবো ওভারল্যাপিং ক্লাস ইন্টারভাল। কি বললাম, যদি একটা মানে কি বলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের একটা ক্লাসের আপার লিমিট আর একটা ক্লাসের মানে পরবর্তী ক্লাসের লোয়ার লিমিট যদি সেম হয়, তাহলে এটিকে আমরা কি বলি ওভারল্যাপিং ক্লাস ইন্টারভাল। ওকে, তাহলে যদি দেখি আমরা এই ক্ষেত্রে দেখো
পরবর্তীটায় এই যে এইখানে যদি দেখি যে আমাদের একটা ক্লাসের এই যে প্রথম ক্লাসের আপার লিমিট হলো 127.5। এখন দেখো দ্বিতীয় ক্লাসের লোয়ার লিমিট হলো 127.5। আবার দেখো দ্বিতীয় গ্রুপের আপার লিমিট 137.5 এবং তৃতীয় গ্রুপের লোয়ার লিমিট হলো 137.5। অথবা একইভাবে দেখতে পারি আমরা 137.5 না লিখে এইখানে যদি 118 থেকে 128 হয়, ঠিক আছে। আবার দেখো দ্বিতীয় গ্রুপের লোয়ার লিমিট কত 128। আবার তৃতীয় গ্রুপের দেখো দ্বিতীয় গ্রুপের আপার লিমিট 138, তৃতীয় গ্রুপের লোয়ার লিমিট 138। তার মানে কি কোনো দুইটা পরপর গ্রুপের প্রথমটার আপার লিমিট আর দ্বিতীয়টার লোয়ার লিমিট যদি সেম হয় তখন এটাকে আমরা কি বলি ওভারল্যাপিং ক্লাস ইন্টারভাল, ঠিক আছে। তাহলে এইগুলো হলো কি আমাদের ওভারল্যাপিং ক্লাস ইন্টারভালের উদাহরণ। ওকে, বুঝতে পারছো সবাই? ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে আমরা দেখো পরের টপিকে যাই। পরে আমাদের বলা যায় ক্লাস বাউন্ডারি বা কাট অফ পয়েন্ট বা কাট পয়েন্ট। ক্লাস বাউন্ডারি কি, এইটা যদি আমরা দেখতে চাই, দেখো যে ক্লাস বাউন্ডারি হলো ধরো একটা আমাদের ক্লাস ইন্টারভাল আছে 118 থেকে 127, ঠিক আছে। এখন দেখো তো এখানে একটা ভ্যালু হইতে পারে না 127.2, 127.5, 127.8, তাহলে ওই ভ্যালুগুলো আমাদের কোথায় যাবে, ঠিক আছে। এখন একটা ভ্যালু যদি হয় 127.5, ধরো 127.6 একটা ডাটা ভ্যালু হলো, হ্যাঁ। এখন দেখো এইটা তো 127 থেকে বড় আবার 128 থেকে ছোট, এইটা আমাদের কোন গ্রুপে যাবে আসলে, ঠিক আছে। এইটা আমাদের একটা প্রশ্ন আসে না। এখন এই প্রশ্ন সমাধান করার জন্যই আমাদের কাট অফ পয়েন্ট বা কাট পয়েন্টের আমাদের এখানে ধারণা আসছে, ঠিক আছে। তাহলে দেখো কাট পয়েন্ট এখন যদি 127.6 হয় তাহলে আমরা ধরবো এই 127 আছে না আমাদের আপার লিমিট, 127.5 বা তার ছোট যদি হয় তখন ওইটাকে আমাদের এই প্রথম গ্রুপে রাখবো। আর যদি 127.5 থেকে বড় হয় তাহলে ওইটাকে আমরা কি দ্বিতীয় গ্রুপে পাঠিয়ে দিব। তাই এই প্রথম গ্রুপের জন্য আমাদের এই গ্রুপের জন্য আমরা বলতে পারি এখানে এই যে 127.5 এটা হলো আমাদের প্রথম গ্রুপের বাউন্ডারি পয়েন্ট। আবার দ্বিতীয় গ্রুপের বাউন্ডারি পয়েন্ট যদি ধরি এখানে কত 127.5 থেকে আমাদের হবে 137.5, এইটা আমাদের কি কাট পয়েন্ট বা বাউন্ডারি পয়েন্ট, ঠিক আছে। বুঝতে পারছো? আমাদের কাট পয়েন্ট বা বাউন্ডারি পয়েন্ট কি ক্লিয়ার? ওকে, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরের টপিকে যাব। দেখো যে আচ্ছা দেখো যদি একটা কথা বলা আছে এখানে, যদি আমাদের ক্লাস ইন্টারভাল ওভারল্যাপ হয় তাহলে কি হয়, ওভারল্যাপ যদি হয় তাহলে এখানে আমাদের ক্লাস বাউন্ডারি আর ক্লাস লিমিটার সেম। যদি ওভারল্যাপিং হয় তাহলে ক্লাস বাউন্ডারি আর ক্লাস লিমিট সেম। কারণ কি এর মাঝে দেখো এখানে 127 আর 128 এর মাঝে যদি কোনো দশমিক বা ডেসিমাল পয়েন্ট থাকে তখন ওইটা আমরা কোথায় নিব, এই সমস্যা সমাধানের জন্য আমাদের কাট পয়েন্ট দরকার হয়। কিন্তু যদি আমাদের ওভারল্যাপিং হইতো এইটা 27 এইটাও 127 তাহলে কি হইতো, তখন আর আমাদের কোনো ঝামেলা নাই, যে তখন আমাদের কাট অফ পয়েন্টের কোনো মানে আলাদা করে ডিফাইন করার দরকার নেই। তখন আমাদের এই যে 127 যে এইটাই হইতো আমাদের কি কাট অফ পয়েন্ট, আবার এইটা হইতো আমাদের কি ক্লাস ইন্টারভাল। ওকে ক্লিয়ার? যদি ক্লিয়ার হও তাহলে আমরা দেখো পরের টপিকে যাই। দেখো পরের টপিক কি বলছো আমাদের এখানে যে ক্লাস সাইজ। এই যে ক্লাস সাইজ এটা কি মূলত ক্লাস সাইজ, ক্লাস সাইজ জিনিসটা কি? আচ্ছা ক্লাস সাইজ আমরা আগেই বলছি যে আমাদের একটা ক্লাস ইন্টারভালের লেন্থ এটা আমাদের ক্লাস সাইজ, কিন্তু এইটা হলো ইন জেনারেল টার্ম। আমরা যদি বলি এটা কীভাবে ক্যালকুলেট করব, তাহলে দেখো যদি আমাদের ওভারল্যাপিং হয় কি হয়, ওভারল্যাপিং যদি হয় তাহলে আমরা আপার লিমিট থেকে লোয়ার লিমিট যদি বাদ দেই তাহলে আমরা কি পাই, তাহলে আমরা এখানে ক্লাস সাইজ পাবো। কিন্তু যদি ওভারল্যাপিং না হয়, কি বলছি, ওভারল্যাপিং না হয় তাহলে কীভাবে করব, তাহলে আমাদের যে কাট পয়েন্ট যে ছিল কাট পয়েন্টগুলো যদি বাদ দেই, দেখো যেমন ধরো প্রথমটা মানে আপার লিমিটের কাট পয়েন্ট কত, কাট পয়েন্ট 127.5 আর আমাদের লোয়ার লিমিটের কাট পয়েন্ট কত 127.5। তাহলে একটা থেকে আরেকটা বাদ দিই তাহলে আমরা কি পাই, ক্লাস সাইজ পাই। অথবা আমাদের যদি নন ওভারল্যাপিং হয় তাহলে কি করব, দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস 1। কি বলছি, যদি ওভারল্যাপিং হয় তাহলে কি জাস্ট আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দেওয়া, ক্লিয়ার, তাহলে আমাদের ক্লাস সাইজ পেয়ে যাবো। আর যদি ওভারল্যাপিং না হয় তাহলে কি করব, তাহলে হলো আমাদের এখানে যে আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিব প্লাস সাথে কি 1 যোগ করব, ক্লিয়ার, তাহলে আমরা কি ক্লাস সাইজ পেয়ে যাব। ওকে, তাহলে আমরা দেখো আমাদের পরে আর একটা যদি টার্মিনোলজি দেখি, এটা কি আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি। কি রিলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি হলো আমাদের ওয়ান কাইন্ড অফ প্রপোর্শন ভ্যালু। মানে কি প্রপোর্শন কি বলছিলাম, আমাদের টোটালকে মানে যদি কি কোনো একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়ালকে টোটাল পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই, প্রপোর্শন পাই। তাহলে দেখো রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদের ফ্রিকোয়েন্সির প্রপোর্শন। তার মানে আমাদের কোনো একটা ক্লাসের আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে কি করব, আমরা ওই ফ্রিকোয়েন্সিকে আমরা টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করি,
তাহলে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি পাবো। তাহলে কোনো একটা নির্দিষ্ট ক্লাসের ফ্রিকোয়েন্সিকে আমরা যদি টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি পাবো। ঠিক আছে, ওকে। এবার দেখো আমাদের আরেকটা আমাদের ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো আমাদের কোনো একটা ক্লাসের আপার লিমিট থেকে ছোট কতগুলো ইন্টারভাল মানে অবজারভেশন এইটা। তাহলে দেখো এটা মানে কি, যে কোনো একটা নির্দিষ্ট মানে ক্লাসের যদি বলে আপার লিমিট থেকে ছোট কতগুলো অবজারভেশন আছে, এটাই আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে বের করি আমরা? প্রথমটার জন্য কি রিলেটিভ ফ্রিকোয়েন্সি যা থাকে তাই লিখি। দ্বিতীয় মানে প্রথম আর দ্বিতীয় ক্লাসের জন্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি কী করে প্রথমটা আর দ্বিতীয়টার ফ্রিকোয়েন্সি যোগ করি। কিন্তু যদি ইন্টারপ্রিটেশন দেখতে চাই, বের অর্থকে এটা বুঝতে চাই, তাহলে আমাদের মূল এক কথায় বলি রিলেটিভ ফ্রিকোয়েন্সি হলো কোনো একটা ক্লাসের আপার লিমিট থেকে ছোট বা আপার লিমিট অথবা তার থেকে ছোট কতগুলো ফ্রিকোয়েন্সি আছে বা কতগুলো আমাদের অবজারভেশন আছে তার পরিমাণ হলো কি আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এক্সাম্পল সামনে আছে, রিলেটিভ ফ্রিকোয়েন্সির এক্সাম্পল আমরা দেখাবো। আচ্ছা, তার আগে আমরা দেখি যদি ক্লাস মার্ক, আমরা বলি ক্লাস মার্ক হলো আপার লিমিট প্লাস লোয়ার লিমিটকে আমরা দুই দিয়ে ভাগ করি, মানে আপার লিমিট আর লোয়ার লিমিটের গড় যদি আমরা নেই তাকে আমরা বলি কি ক্লাস মার্ক বা মিড পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো ক্লাস মার্কের ফর্মুলা কি, আমাদের আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2। যেমন ধরো প্রথম আমাদের ক্লাসের আপার লিমিট হলো 128, লোয়ার লিমিট হলো 18, এই দুই দিয়ে ভাগ করলে আসে আমাদের 123। তাহলে আমাদের এখানে আমাদের ক্লাস মার্ক কত 1 2 3 মানে 123, আর ক্লাস মার্কের ফর্মুলা হলো আমাদের লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইড বাই 2। ওকে, এবার দেখো আমরা দেখব যে ক্লাস মার্ক বা ক্লাস মিড পয়েন্ট। আচ্ছা, ক্লাস মার্ক এর আগে এটা কি ছিল দেখো, এটাও ক্লাস মার্ক বা মিড পয়েন্ট। এখন দেখো যদি আমাদের একইভাবে যদি লোয়ার বাউন্ডের আপার যদি নন, আগেটা কি দেখি দেখো তো, আগেটা আমাদের ওভারল্যাপিং এর জন্য দেখছি, আর যদি নন ওভারল্যাপিং থাকে তার জন্য যদি আমরা ক্লাস মার্ক বা কাট পয়েন্ট বের করতে পারি, মিড পয়েন্ট বের করতে চাই, তাহলে আমরা কি করব, ওইখানে আমরা লোয়ার বাউন্ডারি নেব, লোয়ার বাউন্ডারি প্লাস আপার বাউন্ডারি ডিভাইড বাই 2। ঠিক আছে, তাহলে দেখো এখানে 170 মানে 118 থেকে 127 এর জন্য আমরা যদি কাট মার্ক বের করতে চাই তাহলে কি করবো, 100 মানে 118 এর জন্য আমাদের এখানে ক্লাস বাউন্ডারি কত ছিল 0.5 কমাবো, তাহলে 117 প্লাস 127.5 আপার লিমিটের জন্য কি 0.5 বাড়াই ডিভাইড বাই 2, তাহলে এখান থেকে কত পাই আমরা 123। ঠিক আছে, ওকে। এবার দেখি আমরা যে আমরা যদি কিভাবে ক্লাসের নাম্বার অফ ক্লাস বের করি, আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব, এজন্য আমাদের কি আগে ক্যালকুলেট করতে হবে না আমাদের ক্লাস কতগুলো ক্লাস হবে বা নাম্বার অফ ক্লাস কত হবে। এখন তো নাম্বার অফ ক্লাস এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, এর জন্য আমাদের একটা রুলস আছে, এটা 2 টু দি পাওয়ার কে রুল। এটা কি বলি আমরা 2 টু দি পাওয়ার কে রুল। ঠিক আছে, এখানে কে হলো কি, কে হলো আমাদের নাম্বার অফ ক্লাস, আর এখানে কি হবে দেখো এটা হবে আমাদের 2 টু দি পাওয়ার কে আসলে। ঠিক আছে, এখন এইটা হলো কি আমাদের এই ফর্মুলাটা কিভাবে করি বা এটা আমরা কিভাবে বের করি। দেখো 2 এর পাওয়ার 1 মানে কত 2, 2 এর পাওয়ার 2 মানে কত 4, 2 এর পাওয়ার 3 মানে 8, 2 এর পাওয়ার 4 মানে 16, তো 2 এর পাওয়ার 5 মানে 32, 2 এর পাওয়ার 6 মানে কত 64। তাহলে দেখো এইভাবে যে আমরা বসাই, দেখো আমাদের টোটাল ডাটা সেট যদি এন এর মান যদি হয়, ধরো এন ইকুয়ালটা আমাদের আছে, রেজাল্টটা বলা আছে এখানে 40। ঠিক আছে, এন এর মান যদি 40 হয় তাহলে 40 এর আমরা কতগুলো ক্লাস নিব। ঠিক আছে, এটা হিসাব করার জন্য দেখো তো 2 টু দি পাওয়ার এই 40 এর জন্য কত লাগে দেখো তো, 40টা ডাটার জন্য 2 টু দি পাওয়ার কে সমান আমরা 40 ধরি অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, তাহলে দেখো এর কাছাকাছি কে থাকে আমাদের 2 টু দি পাওয়ার 6 দিলে হয় কত 64। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 5 পয়েন্ট সামথিং দিলে আমাদের 40 আসে, তাহলে 5 পয়েন্ট সামথিং মানে কি, তাহলে আমরা 5 পয়েন্ট সামথিং থাকলে ওইটাকে আমরা কি পরবর্তী ইন্টিজার থাকে 6 এ নিয়ে যাই, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 6 এর সমান কত 64, 2 টু দি পাওয়ার 6 এর জন্য আসে 64, তাহলে 40 এর জন্য আমরা ক্লাস সাইজ কত নেব 6 নেব। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এইরকম এই একটা ফর্মুলা। আমাদের আরেকটা রুলস আছে ক্লাস সাইজ বের করার, রুলসটা হলো নাম্বার অফ ক্লাসের রুলস হলো 1 প্লাস 3.322 ইন্টু লগ এন। কি বলছি, নাম্বার অফ ক্লাস সাইজ এর ফর্মুলা হলো কি আমাদের দেখো 1 প্লাস 3.322 ইন্টু লগ এন। ঠিক আছে, এই ফর্মুলায় দিলে আমরা ক্লাস সাইজ পেয়ে যাই। দেখো এখানে 1 ইন্টু 3.22 ইন্টু লগ 40 এর মান আসে 6.32। 6.32কে আমরা ক্লোজার যে ইন্টিজার আছে মানে কি দেখো 6.5 থেকে ছোট হইতো, তাহলে আমরা কত 6.5 থেকে ছোট যেহেতু 6.32 এখানে 6 নিচ্ছি, তো 6.5 থেকে বড় কোনো ভ্যালু আসতো ওইরকম আমরা 7 নিয়ে তাহলে ক্লাস সাইজ হতো 7। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা যাই পরের টপিকে। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এবার দেখো এস্টিমেটিং দ্য ক্লাস ইন্টারভাল। ঠিক আছে,
ক্লাস ইন্টারভাল দেখো আমরা এতক্ষণ তাকে দেখেছি ক্লাস ইন্টারভাল কি। এখন আমাদের দেখো একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করার জন্য প্রথমে কি করি আমরা, এইখান থেকে কতগুলো আগে কত টোটাল নাম্বার কত মানে এন এ মান কত অবজারভেশন কতগুলো এটা বের করি। এখান থেকে আমরা কি ক্লাস নাম্বার বের কত ক্লাস হবে বা নাম্বার অফ ক্লাস কত এইটা বের করি। নাম্বার অফ ক্লাস বের করার পরে আমরা ফিক্স করবো যে আমাদের বের করবো আমাদের ক্লাস ইন্টারভাল কত হবে। ক্লাস ইন্টারভাল বের করার জন্য আমাদের রুলস হলো ক্লাস ইন্টারভাল হলো হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, মানে আমাদের পুরো ডাটা সেটের মধ্যে হাইয়েস্ট ভ্যালু কত আর লোয়েস্ট ভ্যালু কত এইটা আমরা আগে বের করব। এটা বের করে আমরা কি করব, নাম্বার অফ ক্লাস দিয়ে ভাগ করলেই আমরা কি পাবো ক্লাস ইন্টারভাল কত হবে এটা আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারি। ওকে ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা দেখো পরেরটা দেখো রুল অফ ফর্মিং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। দেখো আমরা এত প্রথম কি বলছি, প্রথমে আমরা কি করবো যে আমরা হাইয়েস্ট আর স্মলেস্ট নাম্বার বের করবো ডাটা সেট থেকে। এরপর কি করবো এখান থেকে আমরা নাম্বার অফ ক্লাসেস হিসাব করব। নাম্বার অফ ক্লাস হিসাব করার পর কি বলছি আমাদের নাম এখানে কি হবে ক্লাস ইন্টারভাল হিসাব করতে হবে। যে আমাদের রেঞ্জ দিয়ে তোমরা কি করবো দেখো ক্লাস ইন্টারভাল বের করার পরে আমরা কি করবো এখানে কতগুলো অবজারভেশন আছে, যে অবজারভেশনগুলো মানে দেখো আমরা ক্লাস ইন্টারভাল বের করলাম, তারপর কি আমরা ক্লাসগুলো সাজাবো যে কত থেকে কত হবে, ঠিক আছে। মানে ধরো আমাদের 118 থেকে শুরু হয়েছিল আর তাহলে আমাদের ক্লাসের মধ্যে 10 হয়, তাহলে 118 পরে কত 128, 128 পরে কত 138, এইভাবে আমাদের ক্লাসগুলো সাজাবো। সাজানোর পরে প্রতি ক্লাসে আমাদের কতগুলো করে অবজারভেশন পরে কি প্রতি ক্লাসের মধ্যে ওইটা হবে কি আমাদের ফ্রিকোয়েন্সি টোটাল প্রসেস। তাহলে এটা হলো কি আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের টোটাল প্রসেস, ঠিক আছে। এবার যদি দেখি আমরা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আসলে কীভাবে করবো বা একটা ডাটাকে আমরা হোল এই আমাদের ডাটা সেটটা যে ছিল প্রথমে ডাটা সেটটা দেখছি এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করে এখান থেকে আমরা যে টার্মগুলো শিখছি যে ক্লাস মার্ক আমরা এখান থেকে শিখছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এখান থেকে শিখছি রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এই সবগুলো আমরা দেখবো আসলে এগুলা কীভাবে কাজ করে। দেখো আমাদের ক্লাস ইন্টারভাল কত 118 থেকে 128, 128 থেকে 138, তাহলে এটাকে আমরা দেখো ওভারল্যাপিং ফ্রিকোয়েন্সি নিছি, ঠিক আছে। ক্লাস মার্ক কত দেখো 118 আর 128 ক্লাস মার্ক, 118 থেকে 128 জন্য ক্লাস মার্ক কত 123, তারপর 128 থেকে 138 জন্য 133। দেখো যেহেতু ক্লাস এটা কি ওভারল্যাপিং আছে তাহলে কি হবে আবার ক্লাস সাইজ কি সবার সেম, ক্লাস ইন্টারভাল বা ক্লাস সাইজ সেম, তাহলে প্রতি 10 যোগ করে দিলে আমাদের এটা ক্লাস মার্ক পাইলাম, বা দুইটা মানে আপার লিমিট আর লোয়ার লিমিটে গড় করেও তোমরা কি ক্লাস মার্ক পেতে পারো, ঠিক আছে। এবার দেখবো আমরা ফ্রিকোয়েন্সি তো আমরা দেখলাম যে এই ক্লাসের মধ্যে যতগুলো ডাটা ভ্যালু পড়বে সেটাই হবে কি আমাদের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। দেখো এবার দেখতে আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি বলছিলাম কোনো একটা ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। দেখো প্রথম গ্রুপের জন্য ফ্রিকোয়েন্সি হলো 3 আর টোটাল ফ্রিকোয়েন্সি কত দেখো টোটাল ফ্রিকোয়েন্সি 40, তাহলে 3 কে আমরা 40 দিয়ে ভাগ করি তাহলে মানটা ওইটা আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি কার জন্য প্রথম গ্রুপের জন্য। দ্বিতীয় গ্রুপের জন্য কীভাবে বের করবো 6 কে আমরা কত 40 দিয়ে ভাগ করবো, তৃতীয় গ্রুপের জন্য আমরা কত 14 কে আমরা 40 দিয়ে ভাগ করবো। তাহলে প্রতিটাকে যদি তার টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করি বা এন দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই রিলেটিভ ফ্রিকোয়েন্সি পাই। এবার দেখো আমরা বলছিলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা কেমনে বের করে বা এইটা আমাদের কি বোঝায়। দেখো রিলেটিভ ফ্রিকোয়েন্সি প্রথমটার জন্য দেখো এখানে কি রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি বলছি যে আপার লিমিট থেকে ছোট কতগুলো ভ্যালু আছে। দেখো প্রথমটার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 3, তার মানে হলো 128 থেকে ছোট 128 থেকে ছোট ভ্যালু আছে কয়টা আমাদের 3টা, ঠিক আছে। এরপরে বোঝায় দেখো দ্বিতীয়টার জন্য দেখো আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 9, এইটার মানে হলো আমাদের এই যে দ্বিতীয় গ্রুপে যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দেখো 138 থেকে ছোট সর্বনিম্ন কত 118, তাহলে 138 থেকে 118 মধ্যে আমাদের ডাটা ভ্যালু আছে 9টা, ঠিক আছে। একইভাবে আমরা যদি বলি 148 থেকে ছোট মানে কি 148 থেকে 118 মধ্যে আমাদের ডাটা ভ্যালু আছে 23টা। সেইমভাবে যদি আমরা বলি শেষেরটার জন্য 178 থেকে ছোট আমাদের ডাটা ভ্যালু আছে কয়টা 40টা, তার মানে 118 থেকে 178 মধ্যে আমাদের ডাটা ভ্যালু আছে 40টা, ঠিক আছে। এই হলো আমাদের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির টোটাল ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। ওকে তাহলে দেখো আমরা এবার যদি দেখি আমরা হিস্টোগ্রাম যদি আঁকতে চাই যে আমরা কোনো একটা ডাটা থেকে হিস্টোগ্রাম আঁকতে চাই তাহলে কীভাবে আঁকবো, ঠিক আছে। তাহলে দেখো হিস্টোগ্রাম আঁকার জন্য এখানে প্রসেসগুলো বলা আছে। তাহলে আমরা এখানে কি করব যে আঁকার জন্য আমরা দেখো যে কোনো একটা গ্রাফ আঁকার জন্য আমাদের এক্সিস ধরে নিতে হয়। দেখো হিস্টোগ্রাম আঁকার জন্য আমরা এক্স এক্সিস বরাবর আমরা ধরে নিব যে আমাদের যে ক্লাস লিমিটগুলা, ধরো আপার লিমিটগুলো বসাবো, প্রথমটা লোয়ার লিমিট পরে সবগুলো কি আপার লিমিট। বিশেষ করে আমরা এই ক্ষেত্রে কি নিব আমরা যে ওভারল্যাপিং ক্লাস ইন্টারভাল নিব। ওভারল্যাপিং ক্লাস ইন্টারভালগুলো নিলে তাহলে আমরা সকল ইন্টারভালগুলো কি এক্স অক্ষ বরাবর বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর কি থাকবে আমাদের ফ্রিকোয়েন্সিগুলো থাকবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা ভার্টিক্যাল এক্সিস বরাবর কি লিখবো
ভার্টিক্যাল অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি নেব, এটাকে আমরা কি বলি ফ্রিকোয়েন্সি। আর হরাইজন্টাল অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি বলবো লোয়ার ভ্যালুস অফ দ্য ইন্টারভাল। ইন্টারভালগুলো কি লোয়ার ভ্যালুগুলো বসাবো, লোয়ার লিমিটগুলো বসাবো, এবং আমরা এখান থেকে বার বার ডায়াগ্রাম আঁকবো। এখান থেকে আমরা দেখো দেখে গ্রাফ দেখি তাহলে আরো সহজে বুঝতে পারবো। দেখো এই হলো কি আমাদের একটা আমাদের যে ডাটাটা ছিল তার জন্য একটা হিস্টোগ্রাম। দেখো এখানে আমাদের প্রথমটার জন্য কি দেখো তো লোয়ার লিমিট কত 118, দ্বিতীয়টা লোয়ার লিমিট কত 128, তৃতীয়টা লোয়ার লিমিট 138, আমরা লোয়ার লিমিটগুলো বসাইছি। এবং দেখো প্রথম গ্রুপের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি ছিল 3, তাহলে দেখো এখানে 3 পর্যন্ত আসবে, তাহলে আমাদের বারটা কিরকম হবে দেখো প্রথমটার জন্য 3 ইউনিট উপরে যায় ফ্রিকোয়েন্সি, পরেরটার জন্য ফ্রিকোয়েন্সি ছিল আমাদের কত 7, তাহলে আচ্ছা পরেরটার জন্য ফ্রিকোয়েন্সি যত হবে তত পর্যন্ত এটা তুলবো উপরে যাবে। তারপরেরটার জন্য ফ্রিকোয়েন্সি দেখো 14, সরি এটা 6 হবে, 6 এর জন্য পরেরটার জন্য ফ্রিকোয়েন্সি কত 14, দেখো 14 ইউনিট উপরে উঠবে এরকম। পরেরটার জন্য ফ্রিকোয়েন্সি 10 ছিল, তার 10 এর জন্য এতটুকু উঠছে। দেখো ওয়াই অক্ষর ফ্রিকোয়েন্সি, দেখো ওয়াই অক্ষর ফ্রিকোয়েন্সি। আবার দেখো এখানে পরেরটার জন্য কত ফ্রিকোয়েন্সি কত 6, এই 6, পরেরটার জন্য ফ্রিকোয়েন্সি আমাদের সম্ভবত 4, তাহলে এটা 4। তার মানে দেখো এইটা থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি যে আসলে দেখো যে কেন্দ্রের দিকে মানে মাঝের দিকে আমাদের ডাটাগুলো সবচেয়ে বেশি। দেখো এটা হিস্টোগ্রাম থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেখো হিস্টোগ্রাম থেকে আমরা কি বুঝতে পারছি এখানে দেখো আমাদের কেন্দ্রের দিকে সবচেয়ে বেশি পরিমাণ ডাটা আছে। এবং এইখানে দেখো এই যে গ্রুপে সবচেয়ে বেশি পরিমাণ ডাটা থাকে এটাকে আমাদের মোড থাকে, মোড বা সবচেয়ে বেশি ডাটা এখানে থাকে, আমরা বলি মোডাল গ্রুপ বা সবচেয়ে বেশি ডাটা এই গ্রুপে আছে। আবার দেখি দেখো কেন্দ্র থেকে দুই সাইডের দিকে আমাদের ডাটা কমতেছে আস্তে আস্তে, তাহলে দেখি এটা অনেকটা কি আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো শেপ আছে। তাহলে ফ্রিকোয়েন্সি থেকে আমরা অনেক কিছু বলতে পারি, তার মধ্যে অন্যতম হলো কি আমাদের কোন গ্রুপে সবচেয়ে বেশি পরিমাণ ডাটা আছে, বা আমাদের ডাটার ডিস্ট্রিবিউশনটা কেমন, বা কেন্দ্রের দিকে কি বেশি ডাটা আছে বা কোনো দিকে কি বেশি বা কম, এখান থেকে বুঝতে পারতেছি যে কেন্দ্রের দিকে বেশি ডাটা আস্তে আস্তে দুই পাশে ডাটা কমতেছে। তাহলে এই হলো আমাদের কি একটা হিস্টোগ্রাম আঁকার জন্য যথাযথ গাইডলাইন বা টেকনিক। ঠিক আছে, এইভাবে আমরা হিস্টোগ্রাম আঁকতে পারি। এবার যদি দেখি পরবর্তী যে আমাদের যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে আমরা এখান থেকে আরও কি আঁকতে পারি। দেখো রিলেটিভ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম, আচ্ছা এইখান থেকে দেখো যে কি বলছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম অলসো কনসিস্ট অফ এ রেক্ট্যাঙ্গুলার। দেখো আমরা এই যে ফ্রিকোয়েন্সি না নিয়ে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়েও হিস্টোগ্রাম কিন্তু আঁকতে পারি। দেখো ওয়াই অক্ষ বরাবর শুধু ফ্রিকোয়েন্সি না নিয়ে আমরা এখানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়েও হিস্টোগ্রাম আঁকতে পারি। ঠিক আছে, তখন ওয়াই অ্যাক্সিস বরাবর কি লিখবো, ওয়াই অ্যাক্সিস বরাবর লিখবো রিলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে দেখো এইখানে ওইটাই বলছে, দেখেন পয়েন্ট আকার দেওয়া আছে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের সেই লোয়ার লিমিটগুলো আছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি দেখো তো রিলেটিভ ফ্রিকোয়েন্সি বলা আছে এখানে কত দেখো 0.0, 0.02, 0.04 এইভাবে পয়েন্ট কত 1 পর্যন্ত রাখছি। এখানে আমাদের কি জাস্ট ওই অক্ষ বরাবর ফ্রিকোয়েন্সির পরিবর্তে ওই গ্রুপের রিলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো আমরা বসাবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এবার আমরা আরেকটা গ্রাফ আঁকবো ফ্রিকোয়েন্সি পলিগন। দেখো ফ্রিকোয়েন্সি পলিগন আঁকার জন্য আমরা এক্স অক্ষ বরাবর ক্লাস মার্কগুলো বসাবো। কি এক্স অ্যাক্সিসে কি রাখবো, এক্স অ্যাক্সিসে রাখবো ক্লাস মার্ক বা মিড পয়েন্ট রাখবো। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা রাখবো, ওয়াই অ্যাক্সিস বরাবর কি রাখবো আমরা ফ্রিকোয়েন্সি রাখবো, ফ্রিকোয়েন্সি বা কখনো কখনো রিলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়েও করা যায়। ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর মিড পয়েন্ট, ওয়াই অ্যাক্সিস বরাবর কি ফ্রিকোয়েন্সি বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো আমরা যদি গ্রাফ দেখি তো ভালো বুঝতে পারবো। দেখো প্রথমে কত 123 এর জন্য আমাদের দেখো এখানে ফ্রিকোয়েন্সি 3। আবার দেখো 133 এর জন্য আমাদের এখানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত, দেখো এখানে আছে 7, এটা 6, সরি এটা 6। আবার দেখো 138 এর জন্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি কত, তারপর 153 এর জন্য কত, এইভাবে রিলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো এক্স অ্যাক্সিস বরাবর সরি ক্লাস মার্কগুলো আমাদের কত এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর কি লিখবো রিলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো বা ফ্রিকোয়েন্সি। এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি বিলো দেওয়া আছে তাহলে দেখো প্রথমটার জন্য ফ্রিকোয়েন্সি আমাদের ছিল 3, দ্বিতীয়টার জন্য 6, পরেরটার জন্য কত 14 দেওয়া ছিল। ঠিক আছে, এইভাবে প্রতিটার জন্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে ওই পয়েন্টগুলো জাস্ট আমরা কি যোগ করে দিব। যোগ করে দিলে আমাদের দেখো পয়েন্টগুলো যোগ করি তাহলে আমরা যে লাইনটা পাই এই লাইনটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি পলিগন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে পারি। এইটা থেকেও কি আমরা ডিস্ট্রিবিউশন সম্পর্কে ধারণা পাই। আমরা দেখো আগেও বলছিলাম যে ফ্রিকোয়েন্সি পলিগনেও তখন ফ্রিকোয়েন্সির পরিবর্তে রিলেটিভ ফ্রিকোয়েন্সিও নিতে পারো। ঠিক আছে, এবার আমরা যেটা দেখবো যে দেখো আমরা আর একটা গ্রাফ দেখো অজীব কার্ভ। এটা কি আর একটা গ্রাফ দেখবো আমরা, তো অজীব কার্ভ আঁকার জন্য আমাদের এক্স অ্যাক্সিস বরাবর সেই আপার লিমিটগুলো নেব। কি নিব আপার বাউন্ডারি বা আপার লিমিট, ক্লাস ইন্টারভালের আপার লিমিটগুলো নেব। এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি নেব রিলেটিভ ফ্রিকোয়েন্সি, কি ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা নিব রিলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে যদি দেখি
দেখো এই একটা আমাদের কি বলছি এক্স ইজ বড় কি নেবো দেখো আপার লিমিটগুলো, তাহলে দেখো আপার লিমিট 128 138 148 এরকম করে সর্বশেষ 178, আর লোয়ার লিমিট গুলো কি মানে ওই এক্স ইজ বড় কি নেবো দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে প্রথমটার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 3, পরেরটার জন্য কত 9, তারপরেরটার জন্য কত আমাদের দেখো এখানে 24, তারপরেরটার জন্য কত এখানে দেখো 33, এরকম দেখো আপার মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো বসালে শেষের জন্য কত 40 হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি আঁকতে পারি, এইভাবে আমরা অজীব কার্ভ আঁকতে পারি। ঠিক আছে, তো দেখো এই যে দেখো এক্স এক্সিস বরাবর আপার লিমিট, ওয়াই এক্সিস বরাবর আমরা যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসাই তাহলে আমরা যদি গ্রাফটা পাই এটাকে আমরা বলি অজীব কার্ভ। ঠিক আছে, এবার দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখছি সবগুলো ইকুয়াল ক্লাস সাইজের জন্য, কি আমাদের ক্লাস সাইজগুলো যদি ইকুয়াল হয় তাহলে আগে আমরা দেখো হিস্টোগ্রাম বা আমাদের এখানে কি বলছে যে হিস্টোগ্রাম আঁকার জন্য কি এক্স এক্সিস বরাবর আমাদের লোয়ার লিমিটগুলো নেই, ওয়াই এক্সিস বরাবর কি নেই আমরা ফ্রিকোয়েন্সি নেই। আবার দেখো যদি আমরা ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে এক্স এক্সিস বরাবর ক্লাস মার্ক, ওয়াই এক্সিস বরাবর আমরা কি নেই ফ্রিকোয়েন্সি বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আবার দেখো আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আঁকার ক্ষেত্রেও এক্স এক্সিস বরাবর আপার লিমিট, ওয়াই এক্সিস বরাবর আমরা কি নেই যে তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো নেই। ঠিক আছে, এইভাবে আমরা কি আঁকতে পারি সবগুলো, কি সবগুলো আমরা আঁকছি কার জন্য ইকুয়াল ক্লাস ইন্টারভালের জন্য। কিন্তু আমরা যদি আনইকুয়াল ক্লাস ইন্টারভাল হয় তখন আমরা কি হবে এই যে কি বল অজীব কার্ভ আঁকতে পারি, বা এনে তারপর যদি বলি যে আমাদের হিস্টোগ্রাম কীভাবে আঁকবো এইগুলো দেখবো। দেখো যদি আনইকুয়াল ক্লাস ইন্টারভাল হয় তখন অজীব কার্ভটা কীভাবে আঁকতে পারি, দেখো অজীব কার্ভ আর হিস্টোগ্রাম যদি আঁকতে চাই তাহলে দেখো যে আমরা আমাদের জন্য দেখো আনইকুয়াল ক্লাস ইন্টারভালের জন্য আমরা এক্সট্রা জিনিস আমাদের ফর্মুলেট করা লাগে, এটা হচ্ছে ডেনসিটি। কি ডেনসিটি আমাদের হিসাব করা লাগবে। আমাদের আনইকুয়াল ক্লাস ইন্টারভালের ক্ষেত্রে আমরা যদি হিস্টোগ্রাম আঁকি বা অজীব কার্ভ আঁকি বা আমরা এখানে যদি কি বলে ফ্রিকোয়েন্সি পলিগন আঁকি তাহলে কি করা লাগবে আমাদের ডেনসিটি বের করা লাগবে। কি ডেনসিটি সমান কি বলছি রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ক্লাস উইথ, যেহেতু ভিন্ন ভিন্ন ক্লাস থাকবে তাই আমাদের ডেনসিটি বের করার জন্য কি করা লাগবে রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে তার ক্লাস উইথ বা ক্লাস সাইজ দিয়ে ভাগ করা লাগবে, তাহলে আমরা কি পাবো ডেনসিটি পাবো। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমাদের এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো 0 থেকে 6 এখানে ক্লাস সাইজ কত তোমার 6, পরেরটা কত 6 থেকে এখানে 10 এর জন্য ক্লাস সাইজ কত 4, 10 থেকে 14 এখানে কত ক্লাস সাইজ কত 4। তাহলে এইভাবে কি দেখো একটা ক্লাস সাইজ ভিন্ন ভিন্ন, আবার দেখো প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিও বলা আছে। তাহলে এইটা কি আমাদের একটা আনইকুয়াল ক্লাস সাইজের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এইটার জন্য আমরা কিভাবে করব দেখি। তো এইটার জন্য আমরা পুরো একটা টেবিল সাজিয়েছি। কি দেখো প্রথমে ক্লাস সাইজ, তারপর ক্লাস উইথ, দেখো প্রথমে ক্লাস উইথ 6, পরেরটার জন্য 4, তারপর দেখো একটা থেকে আরেকটা ক্লাস উইথ, দেখো তো আমাদের ওভারল্যাপিং ক্লাস ইন্টারভাল আছে তাই কি আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিলে আমরা কি ক্লাস উইথ পেয়ে যাই। প্রতিটা জন্য আমরা ক্লাস মার্ক হিসাব করছি, ক্লাস মার্ক কীভাবে হিসাব করি যে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2, ওইভাবে আমরা কি এখানে ক্লাস মার্ক হিসাব করছি। প্রতিটা ফ্রিকোয়েন্সি ওইটাও হিসাব করছি এখানে মানে কি বসিয়ে দিছি। এবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখো প্রথমটার জন্য কত দেখো ফ্রিকোয়েন্সি কত তোমার 11, পরেরটার জন্য কত 10 প্লাস 11 মানে 21, তারপরটা কত দেখো তো 7, তাহলে 21 প্লাস 7 কত 28। আবার দেখো পরেরটা কী হবে দেখো 28 প্লাস 4 এটা কত 32 হবে। আবার দেখো 32 প্লাস 4 তাহলে 36, তারপরটা কত 36 প্লাস 3 39 প্লাস 1 মানে কত 40। রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত দেখো এই দেখো ফ্রিকোয়েন্সি কি টোটাল দিয়ে ভাগ করো 40 দিয়ে ভাগ করো, তাহলে 11 ডিভাইড বাই 40 তাহলে কত 2.75 আর 10 ভাগ 40 মানে 0.25। এইভাবে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারছি। এবার দেখো ডেনসিটি কি দেখো তো এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি এই যে প্রথমে 2.275 একে কত দিয়ে ভাগ করবো ক্লাস উইথ 6 দিয়ে ভাগ করবো, 0.25 কে কত দিয়ে ভাগ করবো 4 দিয়ে ভাগ করবো। এইভাবে কি আমরা ডেনসিটিগুলো বের করতে পারি। ঠিক আছে, এবার ডেনসিটি বের করলাম, তাহলে কি আমাদের একটা টেবিল রেডি। আমরা যে কোনো ধরনের আনইকুয়াল ক্লাস ইন্টারভালের জন্য হিস্টোগ্রাম বলি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলি, তারপর ফ্রিকোয়েন্সি পলিগন বলি, সব কিছু বের করার জন্য তথ্যকে আমাদের হাতে রেডি। তাহলে আমরা একটা একটা করে আঁকি। দেখো এখন হিস্টোগ্রাম যদি বলি দেখো 0 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 20, 20 থেকে 28, 28 থেকে 30, 30 থেকে তো 40। দেখো এক একটা ক্লাস ভিন্ন ভিন্ন দেখছো। এবার দেখো উপরে কি ডেনসিটি বসাচ্ছি, কি ওই খবর আমরা ডেনসিটি নিয়ে আমরা যে গ্রাফটা পাই সেইটা কি আমাদের কি বলে আনইকুয়াল ক্লাস ইন্টারভালের জন্য আমাদের হিস্টোগ্রাম। তাহলে আমাদের পার্থক্য কি দেখো তো ওই খবর ক্লাস লিমিটি মানে এক্স খবর ক্লাস লিমিটি লিখছি, কিন্তু ওই খবর আমরা ফ্রিকোয়েন্সি পরিবর্তে আমরা ডেনসিটি লিখবো। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এবার যদি দেখি দেখো আমাদের এখানে ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রেও সেম, আমরা তো ওয়াই খবর ডেনসিটি নিব, এক্স খবর কি সেই আগের মতো ক্লাস মার্ক। ডিফারেন্স কোথায় আগে ওয়াই খবর আমাদের ফ্রিকোয়েন্সি পরিবর্তে আমরা ডেনসিটি নিয়ে আগের মতো একই নিয়মে আমরা এর ফ্রিকোয়েন্সি পলিগনটাও আঁকতে পারি। ঠিক আছে,
এবার দেখো আমরা একইভাবে দেখো আমাদের অজীব কার্ভটাও সেম, এক্স অক্ষ বরাবর আমরা আপার লিমিটগুলো নিব এবং ওয়াই অক্ষ বরাবর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো নেব। কি এটাকে কোনো ডিফারেন্স নাই, দেখো এটাকে আগের মতোই আনইকুয়াল ক্লাস ইন্টারভালের জন্য ওয়াই অক্ষ বরাবর আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এক্স অক্ষ বরাবর আমাদের ক্লাসের আপার লিমিটগুলো নিব। ঠিক আছে, তাহলে এই ছিল মানে ক্লাসটা একটু বড় লম্বা ক্লাস হয়েছে, কিন্তু এই এক ক্লাসে আমরা একটা মানে আনইকুয়াল মানে সরি একটা আনগ্রুপ ডাটাকে আমরা কীভাবে গ্রুপ ডাটায় পরিণত করতে পারি, টেবুলেশন ফরম্যাটে নিতে পারি, বা আমরা কীভাবে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে পারি, এটা ইকুয়াল ক্লাস ইন্টারভালের জন্য কেমন হবে, আনইকুয়াল ক্লাস ইন্টারভালের জন্য কেমন হবে, সবগুলো আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য নিয়ে ক্লাসটি করার জন্য। আর তোমাদের এতটুকু বলতে পারি, তোমাদের আমাদের এই সিরিজটা যদি ফলো করো, তোমাদের স্ট্যাটিস্টিক রিলেটেড 0 থেকে একবার পুরো লেভেল পর্যন্ত তোমরা যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবা এবং স্ট্যাটিস্টিক্সের খুব ভালো একটা ভিত্তি তৈরি হবে। আর সকলের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই যে যারা এই ক্লাসগুলো করতেছো তোমরা একটু কাইন্ডলি একটু রেসপন্স করবা। যে আমি জানি বেশিরভাগই এইখানে ক্লাস করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কে কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং কে কোন ডিপার্টমেন্টের, এইটা কাইন্ডলি একটু কমেন্টে লিখে যাবা, তাহলে আমিও বুঝতে পারবো যে কারা কোথায় থেকে আমাদের ক্লাসগুলো দেখতেছো এবং আমাদের যে ক্লাসগুলো কেমন লাগতেছে এইটাও কাইন্ডলি একটু ফিডব্যাক দিবা, তাতে আমি আর একটু বেশি অনুপ্রেরণা পাই এবং তোমাদের এই কমেন্টগুলোই আমার জন্য অনুপ্রেরণা হবে এবং আমি তোমাদের বেশি বেশি ভিডিও তৈরি করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।